গুড মর্নিং সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের সকালটা বলতে পারেন তুষার ভেজা। যেমনভাবে বৃষ্টি ভেজা সকাল আমাদের ভীষণ প্রিয়, ঠিক তেমনভাবে আজকের এই তুষার ভেজা সকালটাও এক অন্য রকমের সুন্দর। সকালে উঠে ফ্রেশ হয়ে ব্রাশ করে আমি সোজা চলে এসেছি ব্রেকফাস্ট বানানোর জন্য। আজকে ব্রেকফাস্টে ওই ব্রেড আর স্ক্রাম্বলড এগ বানাবো। ব্রেড তো আর বানানোর কিছুই নেই, তবে 3টে ডিম আমি ভালো করে ভেঙে নিয়েছি। এরপর নুন আর অল্প পরিমাণে গোলমরিচ দিলাম, সুন্দর করে ভেজে নিয়েছি। এই যে আমার আজকের সকালের গরম গরম ব্রেকফাস্ট একদম তৈরি। সকালে এরম গরম গরম কিছু খাবার খেতে এই ঠান্ডার দিনে বেশ ভালোই লাগে। দেখুন কাঁচের মধ্যে কত স্নো জমা হয়ে রয়েছে, যার জন্য আমি আপনাদেরকে ঠিকভাবে বাইরেটা দেখাতেই পাচ্ছি না। আজকে আসলে ভীষণ স্নোফল হয়েছে, যার জন্যে কাঁচে এতটা স্নো। ঘরে হিটার চালিয়েছি আর কিছুক্ষণের মধ্যে কাঁচের স্নোটা সুন্দরভাবে সব জল হয়ে গড়িয়ে গেছে দেখুন। আর এখন আমি যাচ্ছি কিছু বানানোর জন্যে। দুপুরে লাঞ্চ বানাবো। আজকে আর ভাত নয়, আজকে বানাবো বাঙালির সেরা খাবার কড়াইশুঁটির কচুরি। যতই বিদেশের বুকে থাকি না কেন, বাঙালির খাবারে এক অন্য স্বাদ। এখানে তো আর ওরম টাটকা মটরশুঁটি পাওয়া যায় না শীতকালের দিনে, তাই এই ফ্রোজেন মটরশুঁটি দিয়েই কাজ চালাতে হবে। যদিও একটা কাজ কমের জন্যে মটরশুঁটি আর আলাদা করে ছাড়াতে হবে না, এরম প্যাকেট করেই বিক্রি হয়। মাঝে মধ্যে আমি স্যাটারডে মার্কেটে দেখেছি যেখানে খুব ছোট্ট ছোট্ট মটরশুঁটি পাওয়া যায়, যেগুলো কিন্তু তখনও অবধি এই দানাগুলো হয়নি, ওনারা স্যালাডের সাথে খান। তবে এরম বড় দানাযুক্ত মটরশুঁটি কিনতে গেলে এরম ফ্রোজেনই নিতে হয়। এই শীতের দিনে একদিনও কড়াইশুঁটির কচুরি খাবো না, সে তো হতেই পারে না। আপনাদেরও নিশ্চয়ই এতদিনকে খাওয়া হয়েই গিয়েছে। কড়াইশুঁটি নিয়েছি, 2 কুচি আদা নিয়েছি আর 2টো লঙ্কা, অল্প পরিমাণে নুন। এরপর চলুন পেস্ট বানিয়ে নিই। একবারে পুরোটাই দিয়ে দিয়েছিলাম, বাট ঠিকঠাক হচ্ছিল না মনে হলো, তাই আবার অর্ধেকটা নিলাম। অর্ধেকটা করে নিলেই ভালো পেস্ট করা যাবে। মিক্সিটা আর বের করাতে ইচ্ছে করলো না। এটা এমনিতে স্মুদি বানানোর জন্য ব্যবহার করা হয় আর তার জন্যেই কেনা, তাই খুব একটা বেশি জিনিস এ পেস্ট করতে পারে না। তবে মিক্সারটা আবার ছোট হলেও বেশ কাজের। পেস্ট বানিয়ে নিয়েছি, এরপরে চলে এসেছে পুর বানানোর সময়। একটু বেশি পরিমাণেই তেল দিয়েছি, কিছুটা অলিভ অয়েল আর কিছুটা সর্ষের তেল। আসলে সর্ষের তেল না দিলে আমার মনে হয় এরকম ট্র্যাডিশনাল খাবারগুলোর স্বাদ ঠিকঠাক আসে না। এরপর দিয়ে দিলাম হিং আর কালো জিরে। এবারে এই মটরশুঁটিটা দিয়ে বেশ ভালো করে একটা শুকনো শুকনো পুর বানাবো। এই পুরটা বানাতে যা সময় লাগে, না হলে ভাজা পুর ভরানো এগুলো তো খুবই তাড়াতাড়ি হয়ে যায়। এই পুরটা বানাতে আমার প্রায় আধ ঘন্টা মতো সময় লেগে গিয়েছে। একদম লো স্টিমে ধীরে ধীরে কুক করেছি, যাতে স্বাদটা ইনট্যাক্ট থাকে আর ভালো কালারও আসে। অল্প পরিমাণে নুন দেবো। আমি এইদিকে খাবার বানাচ্ছি আর ওইদিকে টিভিও চলছে, কিন্তু মাঝে মধ্যে গান গল্প এই সমস্ত কিছু শুনতে শুনতে এই খাবার বানাতে আমার ভীষণ ভালো লাগে। আর আপনারা কারা কারা গল্প গান শুনতে শুনতে রান্না করেন বা বাড়ির কাজ করেন, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ইন্ডিয়াতে যখন থাকতাম তখন তো এই সমস্ত লুচি কচুরি হামেশাই খেতাম। বাড়িতেও বানানো হতো, আর বাড়ির সামনে মিষ্টির দোকানে এত রকমের কচুরি পাওয়া যায়। কচুরি রাধাপল্লবী বিশেষ করে বিকেলের দিকে একটা ছোট্ট ক্লাব কচুরি পাওয়া যেত, যেটাও খেতে ভীষণ সুন্দর হয়।
গোল গোল করে কয়েকটা বল বানিয়ে নিয়েছি। আর বেশি পরিমাণে পুর দিলে খেতে বেশি টেস্টি হবে, তার জন্যে বেশি বেশি করে পুর দিয়েছি। আর 10টা মতো কচুরি বানাবো আর 2টো লুচি। লুচি কিন্তু সব সময় ফেভারিট, যতই কচুরি হোক লুচিকে কেউ হারাতে পারবে না। লুচি আমার ভীষণ পছন্দের খাবার। পৃথিবীর সব খাবার একদিকে আর লুচি আরেক দিকে। এমনিতে এই পুর ভরা খুবই সহজ কাজ, তবে এটা যখন মেলা হবে তখনই হবে আসল চ্যালেঞ্জ। যদি একবার বেরিয়ে যায় তাহলেই শেষ। বেলন আর চাকতিটা ধুয়ে নিলাম। 2-3 দিন আগে আমি আলুর পরোটা বানিয়েছিলাম। এরকম পুর ভরা ধরনের কোনো জিনিস বানালেই এই বেলন চাকতির ওপরে একটু হলেও লাগবেই। আর আমি চাই না যে তার সাথে লেগে আবার লুচিটা নষ্ট হোক, তার জন্য ধুয়ে নিলাম একদম ক্লিন। এরপর যদি কিছু হয় তাহলে আমার আর কিছু করার নেই। বেশ ভয়ে ভয়ে মেলছি, আর ওইদিকে এখনও আমি কিন্তু তেল গরম করতে দিইনি। এটা মেলে নিয়ে আগে তারপরে তেলটা বসাবো। বেশ বড় বড় করে গোল গোল ফুলকো ফুলকো বানানোর ইচ্ছা আছে। বেশিরভাগটাই রুল ময়দা দিয়েছি আর খুব অল্প পরিমাণে আটা দিয়েছি। মনে হলো বানাচ্ছি যখন ভালো করেই বানাই। অনেক সময় নিয়ে ধীরে ধীরে করে প্রথমটা মেললাম, আর কোনো অসুবিধা হলো না, খুব সুন্দর মেলেছি। পরপর 4টা মেলে নিয়েছি। এরপরে চলুন তেলটা বসাই, এরপরে হয়তো আমি ম্যানেজ করতে পারবো। রান্না করার জন্য যেভাবে তেল দিই প্রথমে ওইভাবে দিচ্ছিলাম। তারপরে ভাবলাম এতক্ষণ ধরে দেওয়া যাবে না, একেবারে ঢাকাটা খুলে অনেকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর তেল গরম হয়েও গেছে। এরপরে তাহলে এক এক করে কচুরিগুলো ভেজে নিই। প্রথমেই সব থেকে বড় কচুরিটা দিলাম, দেখা যাক কি হয়, ফুলে কিনা। দেখুন কি অসাধারণ একটু একটু করে ফুলছে, আর মনে ভীষণ আনন্দ হচ্ছে। কচুরি ফুললে যে কি আনন্দ হয়, শুধু কচুরি কেন, লুচি কচুরি রুটি যে কোনো কিছু ফুলে গেলেই তার আনন্দ অন্য। একদিকে পুর ভরছিলাম, মেলছিলাম আর ভাজছিলামও। এই করতে করতে আমার সব কচুরিগুলো ভাজা হয়ে গিয়েছে। কোনোটা একটু বেশি লাল করে ভেজেছি, কারণ আমার আবার লাল লাল ভাজা খেতে বেশি ভালো লাগে। এইবারে চলুন লাঞ্চ করার পালা। আর আজকে লাঞ্চে তো বললামই আছে আমাদের কচুরি আর সাথে ছোলার ডাল। এই দুটোর কম্বিনেশন কিন্তু এভারগ্রিন, সারা জীবন মানুষ হয়তো আয়েশ করে এই খাবারটা খাবে। বাঙালির তৈরি করা এই সমস্ত রেসিপি যুগ যুগ ধরে মানুষ বয়ে নিয়ে যাবে। যেমন ধরুন আজকে আমরাও তো আগে এইসব বানানো জানতাম না, তবে ধীরে ধীরে তো শিখছি, কারণ স্বাদের টানেই মানুষ এই সমস্ত খাবার বানাতে শেখে। দুপুরে ভীষণ ভালো একটা লাঞ্চ করে সোজা বাইরে এসেছি। দুপুরের দিকে প্রচণ্ড স্নোফল হচ্ছিল, তাই গাছগুলোতে বরফের একেবারে চূড় জমা হয়েছে। একদম বাড়ির উল্টো দিকে একটা ক্যানাল আছে, সেখানেই আসলাম। আর দেখে তো কি অসাধারণ লাগছে, দেখুন পুরো ক্যানালটা জমে গেছে, ওপরে পাখিরা হেঁটে বেড়াচ্ছে, আর পুরো গাছগুলোতে তুষারের একটা পুরো আস্তরণ পড়েছে। একটু আগেই স্নোফল হয়েছে, সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন, কারণ স্নোফল হওয়ার বেশ খানিকক্ষণ পরেই গাছের সমস্ত বরফ পড়ে যায়। জানেন তো, খুব জোর 1 ঘন্টা থাকে, কারণ টেম্পারেচার বেড়ে যায়, তারপরে বরফগুলো আস্তে আস্তে গলতে শুরু করে। খাওয়া দাওয়ার পরে আমি জাস্ট একটু বাড়ি থেকে বেরোলাম, আর বেরিয়েই আমি সোজা পৌঁছে গেছি উইন্টার ওয়ান্ডারল্যান্ডে। এটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, এত সুন্দর লাগছে না, পুরো সাদা হয়ে আছে ওটা পৃথিবীটা। দুপুরের দিকে মাঝে মধ্যেই হাঁটতে বেরোয়, আর এই জায়গাটাতে আসলে এই চেয়ারগুলোতে বসা হয়। তবে আজকে আর সেই সুযোগ নেই, কারণ চেয়ারে তো অলরেডি স্নো বসে আছে।
বাইরেটা দেখতে যতটা সুন্দর লাগছে, ঠান্ডাটাও ঠিক ততটাই বেশি পরিমাণে আছে। পুরো পৃথিবীটাই সাদা হয়ে গেছে মনে হচ্ছে। আগের বছর শীতকাল আমার প্রথমবার এখানে আসা ছিল। আমি পুরো অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম কখন স্নোফল হবে, তবে আগের বছর না সেরম স্নোফল হয়নি। এই বছর সেই সমস্ত আশা একবারে পূর্ণ করে দিয়েছে। প্রায় 15 দিন ধরে একটানা স্নোফল দেখে দেখে আমার চোখ সত্যি সত্যি তৃপ্ত হয়ে গেছে। পুরো পৃথিবীটাই যেন মনে হচ্ছে সাদা হয়ে গেছে, যত দূর পর্যন্ত চোখ যাচ্ছে শুধু সাদা আর সাদা। দেখুন বরফের লেয়ার প্রচণ্ড বেশি। দাঁড়িয়ে থাকতে থাকতে ভাবলাম একটু স্নোম্যান বানাই। চারিদিকে সবাই দেখছি প্রচুর স্নোম্যান বানাচ্ছে আর বরফ নিয়ে খেলছে। আমারও ইচ্ছে হলো। আমার দ্বারা স্নোম্যান বানানো হবে না এই ঠান্ডার মধ্যে। কি করে যে মানুষজন স্নোম্যান বানায়, একটু বরফে হাত দিলে হাত যেন জমে যায়। প্রকৃতির মাঝে যে কত শান্তি আছে সেটা আমি এখানে না আসলে বুঝতেই পারতাম না, কারণ সেখানে তো এরমভাবে প্রকৃতিকে উপলব্ধি করা হয় না। বরফে হাঁটলে কেমন একটা কড়কড় আওয়াজ হয় শুনুন। দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা দুজনেই এসেছিলাম এখানে, তবে ওর কাজ আছে বলে ও চলে গেল। আমি আরও খানিকটা সময় থেকে যাব ভাবলাম, কারণ এত সুন্দর চারপাশটা, সহজে বাড়ি ফিরতেই ইচ্ছে করে না। খানিকটা সময় আছি যখন ভাবছি বাড়ির সবাইকে একটু ভিডিও কল করেও দেখাই। আর আমি নিজে যখন এত সুন্দর সুন্দর দৃশ্য দেখি তখন মনে হয় বাড়িতেও ফোন করি আর বাড়ির সবাইকেও একটু দেখাই। জানি সামনাসামনি দেখতে যেমন লাগে ভিডিও কলে দেখতে হয়তো অতটা সুন্দর লাগবে না, তাও মনে হয় যেন একসাথে দেখছি। এটা একটা গোলাপ গাছ, আর গোলাপ গাছের উপরেও কত বরফ জমেছে। গরমকালের দিকে কিন্তু গোলাপও ফোটে, সাদা রঙের গোলাপ, ভীষণ সুন্দর লাগে দেখতে। এখনও সাদা রঙেরই কিছু একটা ফুটে রয়েছে, তবে সেটা গোলাপ নয় বরং বরফ। অনেকক্ষণ ধরেই আমি এখানে ঘোরাফেরা করছি, এখন ভীষণ ঠান্ডাও লাগছে। এরপরে তাহলে বাড়ির দিকেই যাই, আর আমার ভিডিওটাও এই সুন্দর দৃশ্য দেখতে দেখতেই শেষ করছি। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে।